আচ্ছা দেখেন এই শুনেন এটা 30 এ দাও আমরা হচ্ছে আগে হচ্ছে দেখছি হচ্ছে আপনার টেস্টিং এর যে বেসিক কনসেপ্টগুলো ছিল এগুলো দেখছি জি স্যার ফার্স্ট ক্লাসে আর সেকেন্ড ক্লাসে আমরা দেখছিলাম যে হচ্ছে সেকেন্ড ক্লাসে কি ছিল বলতো ফার্স্ট ক্লাসে দেখছিলাম টেস্টিং এর কনসেপ্টগুলো মানে আসলে টেস্টিং কি জিনিস কোয়ালিটি কি জিনিস এগুলো দেখছিলাম সেকেন্ড দিন আমরা কি দেখছি হ্যাঁ স্যাম্পলিং এবং তারপরের ক্লাসে হচ্ছে আমরা দেখছিলাম যে জোনিং টেকনিকটা দেখছিলাম জোনিং টেকনিক তার মানে আমাদের অলরেডি কি তিনটা ক্লাস কিন্তু অলরেডি হয়ে গেছে ঠিক আছে আজকে আমাদের যদি ল্যাব ক্লাস কিন্তু আমরা থিওরিগুলোকে কমপ্লিট করে তারপর ল্যাব আচ্ছা আজকে আমাদের যে চ্যাপ্টারটা এই চ্যাপ্টারটার নাম হচ্ছে ময়েশ্চার হ্যাঁ ময়েশ্চার বাংলা কি স্যার ময়েশ্চার মানে আর্দ্রতা ও ঠিক আছে আর্দ্রতা এবং আর্দ্রতার কারণে আমাদের হচ্ছে গরম ঠান্ডা লাগে বুঝছেন আর্দ্রতা বেশি হলে গরম হয় ঠান্ডা হয় কথা আছে না জি স্যার এই কথাগুলো এখন শুষ্কতা আর্দ্রতা তো আমরা আজকে দেখব ফার্স্ট অফ অল যেটা সেটা হচ্ছে আমাদের চ্যাপ্টার হচ্ছে ময়েশ্চার তো ময়েশ্চার দুই রকম হতে পারে ময়েশ্চার হচ্ছে দুই রকম হতে পারে একটা হচ্ছে ময়েশ্চার কন্টেন্ট ময়েশ্চার আছে ময়েশ্চার কন্টেন্ট আর একটা হচ্ছে ময়েশ্চার রিগেইন ময়েশ্চার রিগেইন আচ্ছা দেখেন সাপোজ ময়েশ্চার কন্টেন্ট এবং ময়েশ্চার রিগেইন বলতে কি বোঝায় ময়েশ্চার রিগেইনটা কি একটু বোঝাই মনে করেন আপনি এখানে একটা প্রোডাক্ট নিলেন বা এখানে একটা স্যাম্পল নিলেন ঠিক আছে স্যাম্পল নিলেন এই স্যাম্পলটা হচ্ছে এইখানে নরমাল যে স্যাম্পলগুলো থাকে ওর মধ্যে হালকা কিছু আর্দ্রতা থাকে জি স্যার ঠিক আছে বা ময়েশ্চার থাকে যখন এই ময়েশ্চারটা আপনি মানে পানিটা যখন বের করে নেবেন তখন একদম কি ওটা শুষ্ক হয়ে যাবে না শুষ্ক হয়ে যাবে ওই শুষ্কতাকে বলা হচ্ছে নিরঙ্কুশ শুষ্কতা বাংলাতে বলা হচ্ছে নিরঙ্কুশ শুষ্ক যেটাকে ইংরেজিতে বলা হয় ওভেন ড্রাই মানে এর মধ্যে কোনো প্রকার পানি নেই তো আপনি কি করবেন যে এই ওভেন ড্রাই যে স্যাম্পলটা এটাকে আবার বাতাসে রেখে দিবেন তাহলে বাতাসে রেখে দেওয়ার পর আপনি দেখবেন যে আগে যতটুকু পানি ছিল অতটুকু পানি সে শোষণ করবে না করে নেবে এখন সে দেখলো যে না আরো কিছু পানি अवेलेबल আছে আমাকে শোষণ করার জন্য তাহলে সে কি ওই অতিরিক্ত পানিটা শোষণ করবে না জি স্যার করবে তো তার মানে এই ওভেন ড্রাই করার পর বাতাসে রেখে দিলে সে যতটুকু ময়েশ্চার অ্যাবজর্ব করে নেবে সেটাই হচ্ছে ময়েশ্চার রিগেইন এটা হচ্ছে কি ময়েশ্চার রিগেইন তাহলে ময়েশ্চার রিগেইন বলতে বোঝাচ্ছে এই কথাটা এখানে বলা আছে যে defined as the weight of the water in material expressed as percentage of the oven dry weight of the material এই যে ওভেন ড্রাই কথা কিন্তু বলা আছে যে ওভেন ড্রাই করার পর আপনি হচ্ছে যখন স্যাম্পলটাকে বাতাসে রেখে দিবেন তখন এটা যতটুকু ময়েশ্চার সে কি করবে অ্যাবজর্ব করবে সেটাই হচ্ছে আমার কি ময়েশ্চার রিগেইন ক্লিয়ার তাহলে ময়েশ্চার রিগেইন কার সাপেক্ষে নির্ণয় করতেছেন আপনি ওভেন ড্রাই ওয়েট যে যার সাপেক্ষে সেটা নিচে তাহলে ডি হচ্ছে নিচে আর যতটুকু অ্যাবজর্ব করতেছে এটা হচ্ছে উপরে তার মানে যতটুকু অ্যাবজর্ব করলো এবং ড্রাই ওয়েট এই দুটো রেশিওকে যদি আমি 100% যদি বা 8% যদি এক্সপ্রেস করি এটা হচ্ছে আমার কি ময়েশ্চার রিগেইন ক্লিয়ার ডাব্লিউ কোনটা আর ডি কোনটা ডাব্লিউ হচ্ছে যতটুকু অ্যাবজর্ব করতেছে তার মানে স্যার সব সময় ডি বড় হবে আর কোশ্চেনে ডি সব সময় বড় হবে ডি তো অবশ্যই বড় হবে কারণ কি কারণ আপনার কি স্যাম্পলের থেকে সে কি তার ওয়েটের থেকে বেশি করে শোষণ করতে পারবে না স্যার আর ডি স্যার ডি হচ্ছে আপনার ওভেন ড্রাই ওয়েট মানে শুষ্ক করার পর আপনার যতটুকু থাকতেছে ওয়েট এটা হচ্ছে আপনার কি ওই তো স্যার তাহলে পরীক্ষা স্যার যেটা বড় থাকবে ওটা নিচে দিয়ে দিবেন হ্যাঁ এইটা হচ্ছে অবস্থা তাহলে বুঝছেন ঘটনাটা কি ময়েশ্চার রিগেইন কি আর ময়েশ্চার কন্টেন্ট কি জিনিস দেখেন ময়েশ্চার কন্টেন্টের ক্ষেত্রে ওভেন ড্রাই বলে কোনো কথা আসবে না ময়েশ্চার কন্টেন্ট মধ্যে আপনি সাপোজ এই যে আমার কাপড়টা আছে এই কাপড়টা থেকে স্যাম্পল নিলেন এর মধ্যে কিছু হলো পানি আছে কিন্তু এটা আমরা কি বুঝতে পারি না ঠিক আছে যখন এটা অতিরিক্ত হয়ে যায় তখন এটা ভেজা হয়ে যায় তো সে যতটুকু এর মধ্যে পানি থাকে নরমালি এইটাই হচ্ছে আপনার কি ময়েশ্চার কন্টেন্ট ক্লিয়ার পানি আছে কতটুকু পানি আছে এটা হচ্ছে কি ময়েশ্চার কন্টেন্ট
আর তাহলে এইখানে একটা ব্যাপার আপনি চিন্তা করেন তো যে এখানে হচ্ছে আমি নির্ণয় করলাম ময়েশ্চার রিগেইন, এখানে আমি নির্ণয় করলাম কি ময়েশ্চার কন্টেন্ট, তাই না? তাহলে আমি কিন্তু বলছিলাম যে ওপেন ড্রায়ারের ক্ষেত্রে আপনি যখন এটাকে বাতাসে রেখে দিবেন তখন এটা কি আগে যতটুকু পানি ছিল এতটুকু কি শোষণ করবে। তাহলে শোষণ করলে সেটা কি হয়ে যাবে, ময়েশ্চার কন্টেন্ট হয়ে যাবে না? এরপর অতিরিক্ত পানি যদি শোষণ করে এটা হচ্ছে আমার কি হয়ে যাবে, ময়েশ্চার রিগেইন হয়ে যাবে। তার মানে এতটুকু আমি বলতে পারি যে ময়েশ্চার রিগেইন ইজ ইকুয়ালস টু ময়েশ্চার কন্টেন্ট প্লাস কি অ্যাবজর্বিং ওয়াটার। অ্যাবজর্বিং ওয়াটার সে কতটুকু পানি শোষণ করলো ময়েশ্চার কন্টেন্ট থাকার পর। বুঝতে পারছি? তাহলে এখানে দুই ভাবে হিসাব করা যাবে, একটা হচ্ছে ময়েশ্চার কন্টেন্ট থেকে আপনি ময়েশ্চার রিগেইন বের করতে পারবেন, আর একটা এখানে কি ময়েশ্চার কন্টেন্ট ময়েশ্চার রিগেইন থেকে ময়েশ্চার কন্টেন্ট বের করতে পারবেন। ক্লিয়ার? বুঝতে পারছি? তাহলে ময়েশ্চার কন্টেন্টের ক্ষেত্রে আপনারা কি দেখেন তো, আপনি নির্ণয় করতেছেন টোটাল যে ওয়েটটা ছিল, এই টোটাল ওয়েটের মধ্যে কি ছিল, ড্রাই ওয়েটটাও ছিল আবার কি ওয়াটার ওয়েটটাও ছিল। কারণ এই দুটোর সাপেক্ষে আপনি নির্ণয় করতেছেন না ময়েশ্চার কন্টেন্ট। তাহলে ময়েশ্চার কন্টেন্টের সূত্রটা হবে কি W/W+D * 100। আর এইটার ক্ষেত্রে যেহেতু D এর সাপেক্ষে নির্ণয় করতেছেন এইজন্য W/D * 100। বুঝতে পারছি? তাহলে আপনি একটু দেখেন, আমি দেখাই পরের স্লাইডটা। পরের স্লাইডে কি হচ্ছে, পরের স্লাইডে হচ্ছে এই দেখেন W/W+D * 100। বুঝি নাই তো। আচ্ছা আসতেছি, আমি রিপিট করব। স্যার ময়েশ্চার কন্টেন্টের সংখ্যাটা কি সি দিয়ে লিখবো তাহলে? হ্যাঁ লিখতে পারেন, অথবা কি ওই যে m.c দিয়ে লিখতে পারেন। MCO লেখা যাবে, MRO লেখা যাবে, সরি শুধু MCO লেখা যাবে, CO লেখা CO যাবে, লেখা যাবে, সমস্যা নেই। রিগেইন কে লেখা যাবে হ্যাঁ সমস্যা নেই। তাহলে কি বুঝতে পারছি? তাহলে আমি আলাদা করে বলি যে ময়েশ্চার রিগেইন কি আর ময়েশ্চার কন্টেন্ট। ঠিক আছে, যারা পড়া আসছেন একটু দেখেন। সাপোজ আপনি একটা হচ্ছে স্যাম্পল নিলেন, এই স্যাম্পলের মধ্যে কিছু না কিছু হলে এখানে কি না ময়েশ্চার থাকবে। তো যতটুকু পানি থাকতেছে, এই পানি হচ্ছে যতটুকু পানি থাকতেছে এটা হচ্ছে আপনি টোটাল ওয়েটের সাপেক্ষে যখন নির্ণয় করতেছেন এটাকে বলছে ময়েশ্চার কন্টেন্ট। বুঝেননি? সাপোজ মনে করেন আপনি হচ্ছে এখানে একটা কাপড় দিবেন, এই কাপড়ের ওয়েট হয়েছে আপনার 2 গ্রাম, স্যাম্পল 2 গ্রাম। এখন এই 2 গ্রাম যে কাপড়, আপনার কাপড়ের এক্স্যাক্টলি ওজন মানে ওজন কি এখানে 2 গ্রাম হবে না? আপনি যখন এটা রোদে শুকাবেন পানি কি চলে যাবে না? তখন দেখবেন যে এটা কাপড় নিছে ভেজা না, আপনি নরমাল কাপড় যেটা পরে আছেন না এখানে তো একটু পানি আছে, এইখানে হচ্ছে ময়েশ্চার আছে। ও আচ্ছা। আর্দ্রতা। তাহলে এখন দেখেন যখন আপনি পুরোপুরি শুকায় ফেলবেন তখন দেখবেন যে এর ওয়েট হয়ে গেছে 1.9 গ্রাম। তার মানে পানি কতটুকু ছিল, পানি কতটুকু ছিল 0.1 গ্রাম। তার মানে এখানে আপনার ওয়াটার ছিল 0.1 গ্রাম। আর আপনার টোটাল যে ওয়েটটা, এর টোটাল ওয়েট মানে কি W+D না, এই 0.1 প্লাস কি 1.9, তাহলে এটা হচ্ছে D। আচ্ছা ওইটাকে ডি বলে। হ্যাঁ এটা হচ্ছে D, আপনার নিরঙ্ক শুষ্ক করার জন্য। আর এখানে পানি হচ্ছে W হচ্ছে কত 0.1। এই দুইটা যোগ করার পরেই তো আমি 2 গ্রাম পাচ্ছি, তাই না? তাহলে দেখেন তো আপনি W এবং D এর সাপেক্ষে নির্ণয় করতেছেন কতটুকু পানি আছে। তাহলে যার সাপেক্ষে সে কোথায় যাবে, নিচে। তাহলে এই জন্য সূত্রটা আসছে W/W+D। পরের স্লাইডে W/W+D = 100। এইটা হচ্ছে শতকরা ময়েশ্চার। নিতে হবে? হ্যাঁ শতকরা। এবং এটার শর্তই হচ্ছে আপনি ময়েশ্চার কন্টেন্ট নির্ণয় করেন বা ময়েশ্চার রিগেইন যাই নির্ণয় করেন না কেন, আপনি সব সময় এটাকে পার্সেন্টেজ এক্সপ্রেস করবেন। বিষয়টি অ্যাকচুয়ালি করতেছি এই জন্য। বুঝাইতে পারছি? জি স্যার। এই জন্য এবং এই ফর্মুলাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এগুলো দিয়ে পরীক্ষায় নিয়ে আসতে হবে। স্যার আসলে খুশি হব স্যার। বুঝছেন? হ্যাঁ এটা যে 20 মার্ক দিয়ে দিন। এখন ময়েশ্চার রিগেইনটা কি জিনিস দেখেন, এই নিপাত ময়েশ্চার রিগেইনটা কি জিনিস, আপনি এই যে ময়েশ্চার কন্টেন্ট সহ আপনি একটা স্যাম্পল নিছেন, এটাকে যখন আপনি পুরোপুরি শুষ্ক করে ফেলবেন তখন এর মধ্যে পানি কি বের হয়ে যাবে না? পানি বের হয়ে যাচ্ছে। তাহলে কতটুকু পানি বের হয়ে যাচ্ছে, ঠিক আছে, এটা তো আপনি কি নির্ণয় করতে পারবেন। কিছুক্ষণ আগে তুমি দেখাইলাম। এখন আপনি যখন এখান থেকে পানি সব বের করে নিছেন, যখন এটাকে আবার যখন রেখে দিবেন একটা আর্দ্র একটা পরিবেশে, তখন কি করবে সে, আগে যতটুকু পানি ছিল এতটুকু পানি সে আগে কি শোষণ করবে।
তাহলে শোষণ করলে সে কি হয়ে যাবে ময়েশ্চার কন্টেন্ট হয়ে যাবে। এরপর সে দেখলো যে না আমার পেট এখনো ভরে না, আমার পেট ভরার জন্য আরো কিছু খাদ্য এখানে কি আমার প্রয়োজন, সে অতিরিক্ত পানি কি শোষণ করতে পারবে। তাহলে এই যে বাকি যে পানিটুকু শোষণ করলো এই পুরাটাকে বলতেছি ময়েশ্চার রিগেইন। তার মানে ময়েশ্চার রিগেইন ইজ ইকুয়ালস টু ময়েশ্চার কন্টেন্ট প্লাস কি অবজার্ভিং ওয়াটার। ঠিক আছে, বুঝাইতে পারছি? আচ্ছা, তাহলে এই ময়েশ্চার রিগেইনটা আমি কার সাপেক্ষে নির্ণয় করতেছি? ওভেন ড্রাই, দ্যাট মিন্স ডি এর সাপেক্ষে। এই জন্য এখানে আগের স্লাইডে দেখেন W/D। আচ্ছা ক্লিয়ার? ওকে, এখন আমরা হচ্ছে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন দেখব যেটা পরীক্ষা 100% আসবে। ফাইনাল মধ্যে মানে মিড টার্ম না, মিড টার্মে কোশ্চেন চলে আসছে এবং এই কোশ্চেনটা আমি হচ্ছে আপনাদের প্রুফ করে দেখাচ্ছি যে ম্যাথমেটিক্যাল। দেখেন বুঝেন কিনা, যদি এখানে বুঝে নেন তাহলে বাসায় গিয়ে করতে হবে না। তাহলে আমরা এখন দেখব যে ময়েশ্চার কন্টেন্ট এবং ময়েশ্চার রিগেইনের মধ্যে সম্পর্ক একটা ইকুয়েশনের মাধ্যমে আসবে। এটা কি রকম ইকুয়েশন দেখাচ্ছি। এর জন্য আপনাকে হচ্ছে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে দুটো সূত্র দেখেন। ফার্স্ট আমরা সূত্র কি দেখছি? W/D। আমি এখানে লিখলাম যে সাপোজ ময়েশ্চার কন্টেন্টকে আমি সি দ্বারা প্রকাশ করলাম, সি, আর ময়েশ্চার রিগেইনকে আমি কি দ্বারা প্রকাশ করলাম? আর দ্বারা প্রকাশ করলাম। তাহলে ফার্স্ট সূত্র দেখেন, একটু ভালো করে দেখেন। ফার্স্ট সূত্র কি ছিল? ময়েশ্চার কন্টেন্টের সূত্র ছিল W/W + D ক্রস 100। এটা ছিল ফার্স্ট। সেকেন্ড ছিল ময়েশ্চার রিগেইন ইজ ইকুয়ালস টু W/D * 100। তাহলে এটাকে দিলাম আমি 2 নং, এটাকে দিলাম আমি কি 1 নং। এগুলো তো আমরা জানি যে উই নো। আচ্ছা, এটাকে প্রমাণ করবে মানে দুইটা বুঝি। এই দুটো সূত্র আমরা কি কিছুক্ষণ আগে দেখলাম না? হ্যাঁ। দেখলাম তো। এখন আর এবং সি এর মধ্যে সম্পর্ক কি সেটা আমরা পাচ্ছি। আচ্ছা দেখুন তো, আমি যদি 2 নম্বর ইকুয়েশন যদি ধরি তাহলে এখান থেকে আমি d কে যদি এখানে নিয়ে যাই, r কে এখানে নিয়ে আসা যায়? যায়। দ্যাট মিন্স এখানে বলা যায় যে d = W/R * 100। বুঝছেন? তাহলে এটাকে তুলনা আমি 3 নম্বর। এই 3 নম্বরের যে ভ্যালু এইটা আমি 1 নং ইনপুট দেব। জি স্যার। তাহলে যদি আমি ইনপুট দেই তাহলে দেখেন যে c = লেখা যায় W/W প্লাস এই d এর ভ্যালু কত? W/R * 100। তার মানে এটা কিন্তু এইভাবে লেখা যায় যে 100W/R। এই যে এটা, কারণ এই 100 টা এখানে গুণ করে দেব, গুণ করে কি একই কথা। আচ্ছা, এখন দেখেন এইখানে W আছে, এখানে W আছে, হ্যাঁ ইনটু 100 দিব না? ও কোনটা এখানে? না না, মানে সূত্র অনুযায়ী। স্যার সাইডে তো ও হ্যাঁ, এখানে পার্সেন্টেজ এর এখানে 100 100 থাকবে, এখানে 100 থাকবে। তো এখানে 100 গুণ করা যায়, এখানে 100 গুণ করা কি একই কথা। একই কথা। আচ্ছা, এখন দেখেন এখানে W আছে, এখানে W আছে, W আর W কি কমন হয়ে যায়? কমন হয়ে যায়? তাহলে যায়। তাহলে এখানে উপরে লিখলাম হচ্ছে 100W, নিচে হচ্ছে W যদি কমন নেই তাহলে এখানে থাকছে কত? 1 1 + R। 1 + 100/R। ক্লিয়ার? উপরে W, নিচে W ক্রস। তাহলে থাকছে কি 100/1 + 100/R। লসাগু করে দিই। এখন যদি আমি দেখেন এলসিএম বা লসাগু যদি করি, স্যার ওই যে বলেন তো ওই যে 160 চলে গেছে। কেন ওই 100 হিসাব উপরে এই যে 100 ও আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। বুঝছেন? আচ্ছা, তাহলে দেখেন তো এই যে আমি যদি লসাগু করি, এখানে কি আর কি লসাগু? তাহলে কত হচ্ছে? R + 100 ইনটু কত? 100। এই একটা নিচে থাকা যায়, উপরে গুণ করে দেওয়া কি একই কথা। তাহলে এটা কিসের সূত্র বের হলো? সি। তার মানে এটা ইকুয়াল টু c। তাহলে আমি লিখতে পারি কি c = 100R 100 + আর R। তার মানে আপনি দেখেন এই যে c এবং r দুইটাই এখানে চলে আসছে না, মাঝখানে একটা ইকুয়েশন চিহ্ন আসছে। দ্যাট মিন্স এটা হচ্ছে আমাদের কি সম্পর্ক, মানে এইটা হচ্ছে c এবং r এর কি রিলেশন। জি স্যার। ঠিক আছে, বুঝছেন? হ্যাঁ, তাহলে আপনাকে বললাম যে c এবং r এর রিলেশন এইভাবে। ঠিক আছে, আচ্ছা সম্পর্কটা তো আরো ভাবে করা যায়। কিভাবে দেখেন তো? আমরা না আর সমান সমান পাইছি। আমরা দেখেন এই সূত্রটা আমরা লিখি c = 100R 100 প্লাস + R। আচ্ছা দেখেন তো, আপনি হচ্ছে এটাকে কি ক্রস মাল্টিপ্লিকেশন করতে পারেন?
জি স্যার পারিসের সিরে নিচে দিব ওটার উপরে নিয়ে যাবো ক্রস মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে বজ্রগুণ আচ্ছা, মানে বজ্র। এই যে কত আছে 1 আছে তাহলে এখানে লেখা যায় যে 100 r 100 প্লাস স্যার হ্যাঁ আমি এটা কি আর হবে ও, ওটা আচ্ছা, নিচে আচ্ছা। নিচ্ছে is equals to 100c 100c প্লাস আর প্লাস rc তাই না আর গুলোকে এক সাইডে নিয়ে আসেন আর গুলোকে কি এক সাইডে নিয়ে আসেন 100 আর হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দেখেন তো 100 আর মাইনাস আরসি করে দেব তারপর ওই পাশে ঠিক আছে। 100 অথবা আচ্ছা ঠিক ঠিক আছে আছে ঠিক আছে স্যার ঠিক বলবেন তাহলে 100 r minus আরসি rc is equals to 100 সি c আর কমন নেন তাহলে r যদি কমন হয় এখানে কি 100 মাইনাস সি 100 minus সি c is equals to 100c তাহলে এখান থেকে যদি শুধু r এর ভ্যালু বের করতে চান তাহলে কি 100c divided by 100 minus c জি স্যার তার মানে এটা যদি আপনি যদি আরেকটা যদি ডান সাইডে রাখতে চান তাহলে আনসার হচ্ছে এটা আর যদি c কে রাখতে চান তাহলে আনসার হবে সি থাকলে আর কি 100 প্লাস ঠিক আছে বুঝছেন জি স্যার সব এই সূত্র দিয়ে কি স্যার অঙ্ক আসবে স্যার হ্যাঁ সেই প্রমাণটা কি আছে? স্যার এটা লিখে নিন এই যে আছে স্লাইডে আছে সেটা আজকে আপলোড দিয়ে দিন স্যার এখানে 14 লাইক আচ্ছা যদি আপনি মনে করেন যে হচ্ছে আপনি হচ্ছে এটা করবেন তাহলে করতে পারবেন স্যার এইখান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে আমার কি প্রথম আর ওটা সাইড দিয়ে আমরা ওটা ওখান থেকে জি স্যার যদি মনে হয় যে না এটা আমার কঠিন লাগবে এখানে দেখে তাহলে আপনি আসলে স্যার এখানে দেখে খুব হিবিজিবি লাগতেছে তাহলে কোন সমস্যা নেই এই লিখা বলুন স্যার পারবেন না না ভালো করে লিখা নো টেনশন তাহলে এটা হচ্ছে আমাদের ময়েশ্চার কন্টেন্ট এবং ময়েশ্চার এর হচ্ছে পলিমারে না দিছে কি সে 10 12টা ছবি আছে না সাড়ে স্যার আর পারবেন পলিমারে একটু দেখেন কেন ওকে, ক্লান্ত সাড়ে আচ্ছা এখন হচ্ছে আপনারা এই প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল কি রকম যে উনি ওখানে ছুড়ে নেন আপনাকে আমি বললাম যে কটনের ময়েশ্চার রিগেইন হচ্ছে কত 8.5 8.5 আচ্ছা ময়েশ্চার রিগেইন মানে কি এটা আগে বলি 8.5 Yes. সি বাই করতে পারবো এখন আপনাকে বললাম যে ময়েশ্চার কন্টেন্টটা বের করেন আপনি ওই যে স্যার সূত্র সূত্র দিয়ে মাত্র করেন আবিষ্কার করছি ক্যালকুলেশন করেন করে দেখেন যে আসলে মিলছে কিনা এই সিরি ওটা ক্যালকুলেট করছি স্যার তো ওটা ওখানে আরেকবার বসিয়ে দিলেই হয়ে যাবে হ্যাঁ বসা স্যার খাতা নিন পারবো তো স্যার ক্যালকুলেটর দিয়ে চিন্তা করে সি এর মান বের করতেছি না স্যার হুম জি স্যার রেডি আছে 7.3 করে আসছে না স্যার 7.83 আছে 7.83 আচ্ছা ঠিক আছে 83 আসবে 8.5 বসাইছেন জি স্যার ওইটা তাহলে একটু ভুল আছে হয়তো সমস্যা নেই 7.83 আছে ঠিক আছে আচ্ছা তাহলে আপনি এখন বলেন তো যে আপনি যদি রিগেইন যায় আপনি কন্টেন্ট বের করতে পারবেন না ইজি পারবেন Easy to- তাহলে আপনাকে আমি হচ্ছে পরীক্ষা দিতে পারি যে হচ্ছে কিছু ফাইবারের নাম দিয়ে দেবো দিয়ে বলবো যে এগুলোর ময়েশ্চার রিগেইন এবং ময়েশ্চার কন্টেন্ট বের করে জি স্যার যারা বুঝবে তারা শুধু একটা ভ্যালু মুখস্থ করে আসবে বাকিগুলো বের করবে আর যারা বুঝবে না তারা পুরো টেবিলটা মুখস্থ করে আসবে থাকবে না স্যার বুঝতে বুঝছেন এবং এখানে কিন্তু সবগুলো টেবিলে কিন্তু দেখেন ভ্যালু দেওয়া নেই কেন দেওয়া নেই কারণ আপনি বের করে ক্যালকুলেশন দেওয়া করে কি দেখাই দেওয়া জি স্যার ক্লিয়ার তাহলে এই স্লাইডটা খুব ইম্পর্টেন্ট মানে স্যার আমরা কি স্যার এই যে ময়েশ্চার লিখে মুখস্থ করে আসবো আর হচ্ছে হ্যাঁ মাস্টার কন্টেন্ট কন্টেন্ট বের করতে হবে অথবা যদি মনে হয় যে না মাস্টার কন্টেন্ট বের করে মুখস্থ করে আসবে মাস্টার রিগেন বের করবে ইচ্ছা তো মাস্টার রিগেন মনে রাখাটা অনেক ইজি জি স্যার এবং আপনি এখানে দেখেন যে সব থেকে মাস্টার রিগেন এখানে কার বেশি দেখেন তো স্যার ইসের স্যার উল না না উলিয়া না না উল ইয়ার উলিয়ান ঠিক আছে এবং তারপর ন্যাচারাল যদি আমি যদি সেলুলোজিক ফাইবার দেখি জি স্যার ঠিক আছে তাহলে কার বেশি তাও উলের জোর জোর জুটের বেশি জোর ন্যাচারাল সেলুলোজ উল হচ্ছে প্রোটিন জি স্যার ঠিক আছে, জি, আর স্যার। সেলুলোজ হচ্ছে জুট বুঝতে পারছি হ্যাঁ আচ্ছা তাহলে এখন আপনারা হচ্ছে উল ফেব্রিকের ময়েশ্চার রিগেন 16 আছে ময়েশ্চার কন্টেন্ট বের করেন তো কাঞ্চি বের করেন খাতা লিখেন মনে হোক কাজ হবে না খাতা লিখেন
খাতা হারানো গেছে পেন হয় আপনি কি স্টুডেন্ট? জি স্যার তাহলে খাতা নিয়ে শুনে গেল। স্যার খাতা খুঁজে পাচ্ছিলাম না বাসায় বসে অনেকক্ষণ খুঁজছি তো দেখি দেরি হয়ে যাচ্ছে 13.79 13.7 নয়। জি, স্যার। আচ্ছা, তাহলে এখন আপনি যদি এখানে একটা কোশ্চেন করা হয় যে ময়েশ্চার কন্টেন্ট সবসময় ময়েশ্চার রিগেইনের থেকে কম হচ্ছে কেন, বা ময়েশ্চার রিগেইন কন্টেন্ট থেকে কি বেশি হচ্ছে কেন, কেন বলুন তো? একটা টেকনিক্যাল কোশ্চেন যদি করি আমি অলরেডি কিন্তু বলে দিচ্ছি অনেক আগে যে কেন বেশি। ওই যে স্যার প্রথমে যেটা দেখাইছিলেন একদম শুরুতে ওই যে D+R ওইটা খালি ওইটা আমি আরেকটা সম্পর্ক দেখালাম না যে ময়েশ্চার যে অ্যাবজর্বিং absorbing ওয়াটার দেখালাম না, যে- কারণ আগে ময়েশ্চার কন্টেন্ট নিয়ে নেবে তারপর বাকি তারপরে বাকি। শোষণ করবে, এই জন্য হচ্ছে ময়েশ্চার রিগেইন সব সময় বেশি। বুঝতে পারছি? তাহলে এখানে কোশ্চেন আসতে পারে, কোশ্চেনটা লিখে না যে why moisture regain is always greater than moisture content expressed mathematically। সোজা কোশ্চেন আরেকটা কোশ্চেন লিখে দিচ্ছি, স্যার। লিখেন যে why moisture regain is always greater than moisture content expressed mathematically। স্যার এই যে ফর্মুলা বল নিয়ে আসবো কোন ফর্মুলা? কোশ্চেন আরেকটু ওখান থেকে স্যার আসবো কোন ফর্মুলা? শুরুতে যেটা দেখাইছি শুরুতে কোনটা দেখাইছি? ওই যে স্যার D/R আর D+R না MR is equal MR is equal to MC plus absorbency বললাম না যে আগে মানে আমি এক্সট্রা যখন- যে পানিটা শোষণ করবে Extra ওটা ময়েশ্চার কন্টেন্টের সাথে হচ্ছে অ্যাবজর্বিং ওয়াটার যোগ করে হচ্ছে ময়েশ্চার রিগেইনটা ময়েশ্চার রিগেইন এইটাই হচ্ছে এক্সপ্রেস করতে হবে, ঠিক আছে? এবং এটা খুব আচ্ছা সুন্দর ঘুরে ফিরে স্যার অ্যাবজর্বিং ওয়াটারের জি ইস্যু আসবে, বুঝছেন? বুঝতে পারছি এখন দেখেন কি দেওয়া আছে, আর কি দেওয়া আছে? কোশ্চেন আরেকটু বলতেন স্যার why moisture regain is greater than is greater than moisture content prove it mathematically expressed mathematically, মানে গাণিতিকভাবে এটাকে প্রমাণ করতে হবে। আচ্ছা, এখন আমরা দেখবো যে হিউমিডিটি। হিউমিডিটি কি জিনিস? হিউমিডিটি হচ্ছে আপনি হচ্ছে ইউনিট ভলিউম আপনি অ্যাটমসফিয়ার নেবেন বা এয়ার নেবেন। ভলিউম বোঝেন? ভলিউম হচ্ছে আয়তন, ঠিক আছে? একক আয়তনের আপনি হচ্ছে কি নেবেন? ময়েশ্চার সাথে এয়ার নেবেন। ওই এয়ারে দেখবেন যতটুকু আপনার হচ্ছে পানি আছে, ঠিক আছে? সাপোজ আপনি মনে করেন 1 মিটার লম্বা, তারপর হচ্ছে 1 মিটার প্রস্থ, 1 মিটার গভীরতা, সব একটা বক্স নিলেন। ওই বক্সের মধ্যে আপনি কি বাতাস থেকে বাতাস নিয়ে নেবেন, মানে এয়ার থেকে কি বলবো এই যে এনভায়রনমেন্ট থেকে বাতাস নিয়ে নেবেন। নেওয়ার পর আপনি এখানে দেখবেন যে ওইখানে যতটুকু পানি আছে ওইটাই হচ্ছে আপনার অ্যাবসলিউট হিউমিডিটি। আচ্ছা এবং অ্যাবসলিউট হিউমিডিটি তাহলে আপনি এখন আমি তো আপনাকে কথায় বললাম যে 1 মিটার দৈর্ঘ্য, 1 মিটার প্রস্থ, 1 মিটার উচ্চতা, তাহলে কি একজন তো এক মনে করেন 1 সেন্টিমিটার দৈর্ঘ্য, 1 সেন্টিমিটার প্রস্থ, 1 সেন্টিমিটার উচ্চতা ইউজ করতে পারেন, তাই না? তার মানে এখানে ইউনিটের একটা সমস্যা আছে, আপনি যেটা সেটা ইউজ করতে পারবেন না। তাহলে এটা সবসময় হচ্ছে নিতে হবে হচ্ছে মিটার কিউবে, সবসময় আপনাকে মিটার কিউবে কাটতে হবে। মানে হচ্ছে 1 মিটার দৈর্ঘ্য, 1 মিটার প্রস্থ, 1 মিটার উচ্চতা, এসআই একই কাজ করতে হবে হ্যাঁ এসআই একই কাজ করতে হবে, ঠিক আছে? বুঝছেন? এবং শুধু এসআই একক না, আপনার এসআই একক কি ওয়েটের একক কি বলেন তো? গ্রাম না কেজি? কেজি, কেজি। তার মানে এখানে আপনাকে সিজিএস অ্যাপ্লাই করতে হবে। গ্রাম আপনাকে হচ্ছে নেয়ার সময় নিতে হবে হচ্ছে কি এসআই, কিন্তু যখন ওয়েট করবেন তখন হচ্ছে সিজিএস। গ্রাম, জি স্যার। ক্লিয়ার? মানে গ্রাম পার মিটার কিউবই স্যার আমার দরকার। হ্যাঁ, এরপর দেখেন আরএইচ কি জিনিস, খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আরএইচ। এই আরএইচটা হচ্ছে যে ইকুয়েশনটা, অ্যাবসলিউট হিউমিডিটি অফ এয়ার আর নিচে হচ্ছে স্যাচুরেটেড হিউমিডিটি। রিলেটিভ হিউমিডিটি। হ্যাঁ, এই দুটো রেশিও হচ্ছে আপনার আরএইচ। আচ্ছা, এখানে এখন কথা আসতে পারে যে আচ্ছা স্যাচুরেটেড এখানে আবার কি বোঝাচ্ছে? জি স্যার, স্যাচুরেটেড সম্পৃক্ত, সম্পৃক্ত। জি, স্যার। এইটা হচ্ছে আপনারা তো মনে হয় যে দ্রবণ করে আসছেন না, সম্পৃক্ত জি, স্যার। করে আসছেন না? সম্পৃক্ত দ্রবণ কি বলেন তো? যেটা পানিতে যেটা পানিতে দ্রবীভূত ওইটা সম্পৃক্ত। সম্পৃক্ত দ্রবণ আর অসম্পৃক্ত। সম্পৃক্ত হচ্ছে আপনি মনে করেন সাপোজ 1 কেজি পানিতে আপনি সর্বোচ্চ 1 কেজি পরিমাণ চিনি মিশিয়ে দেবেন, আমি বললাম এটা কিন্তু এক্স্যাক্টলি কতটা আমি জানি না।
আপনি 1 কেজি 100 গ্রাম দিলে বাকি 100 গ্রাম কি সে কি ইয়া করবে, মিক্স করবে? তার মানে করবে না। তার মানে ওর সর্বোচ্চ লিমিটে কত? 1 কেজি। 1 কেজি। এইখানে নিশ্চয়ই এয়ারেরও একটা কি ধারণ ক্ষমতা আছে। যখন সর্বোচ্চ পরিমাণ যখন সে ময়েশ্চার শোষণ করবে, এই দুটো রেশিও হচ্ছে আপনার কি আরএস। তারপর সর্বোচ্চ যখন সে ওয়াটার শোষণ করতেছে ওইটাকে বলতেছি আমি কি স্যাচুরেটেড এয়ার, আর নরমাল যে থাকতেছে ওটা হচ্ছে কি হিউমিডিটি অফ এয়ার। তার মানে উপরে হচ্ছে কম, নিচে হচ্ছে কি বেশি। রেশিও মানে কি এটা? জি স্যার, সরি তাই না? রেশিও মানে নিচে কি থাকবে, বেশি থাকবে। তাহলে এই দুটো রেশিও হচ্ছে আরএস। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখি এখন এই টেস্টিং করতে গেলে আপনাকে কিছু ক্রাইটেরিয়া ফলো করতে হয়, কিছু বৈশিষ্ট্য। আরএস থাকতে হবে সব সময় 65 +- 2% হইতে পারে। সেটা কি? আচ্ছা বলুন 63 থেকে 67। তার মানে একবার প্লাস একবার মাইনাস। আপনার টেম্পারেচার হইতে পারে হচ্ছে যদি 18 থেকে যদি 22 কোল্ড কান্ট্রিজ হয় তাহলে এটা কি 18 থেকে 22, আর যদি আমাদের মতো ট্রপিক্যাল কান্ট্রিগুলো হয় 25 থেকে 29 তাহলে এটা হচ্ছে কি 25 থেকে 29। ক্লিয়ার? এবং এগুলো কিন্তু ভাইভাতে কোশ্চেন হয় যে স্ট্যান্ডার্ড অ্যাটমসফিয়ার কত, 25। তখন বলতে হবে যে আপনার কি 65 +- 2% হচ্ছে আপনার হচ্ছে কি আরএস। টেম্পারেচার হচ্ছে 20 +- 2 ডিগ্রি সেন্টিগ্রেড, আর 27 ডিগ্রি +- 2 ডিগ্রি। এটা হচ্ছে কান্ট্রি ওয়াইজ ভ্যারি করে। যদি কোল্ড কান্ট্রিজ হয় তার উপরেরটা, আর ট্রপিক্যাল এবং সাবট্রপিক্যাল হলে নিচেরটা। ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, আচ্ছা। এখন যদি আপনাকে বলা হয় যে হোয়াট ইজ স্ট্যান্ডার্ড টেস্টিং অ্যাটমসফিয়ার, এটাকে আমরা সংজ্ঞা বললাম, তাহলে তখন আপনাকে লিখতে হবে the atmosphere which containing RAs এত টেম্পারেচার এত is called কি স্ট্যান্ডার্ড টেস্টিং অ্যাটমসফিয়ার। এগুলো তো আসতে হবে। এবং এই স্লাইডটা আমি খুব গুরুত্ব দিয়ে পড়াচ্ছি, এখান থেকে কোশ্চেন হবেই, অ্যাকসেপ্ট কোশ্চেন হবে, ফুল অ্যাকসেপ্ট, ফুল অ্যাকসেপ্ট হবে এখান থেকে। শুধু কতটুকু ধরে আসছে যখন স্লাইড একটু বড় আছে, আজকে ফুল স্লাইড পড়াবো না, ফুল স্লাইড পড়াবো না স্যার ম্যাথ দিয়ে এক্সেল দিয়ে দিন। আজকে স্লাইডে জাস্ট একটা ম্যাথটা থাকবে, সেই নাম্বার কোশ্চেন। তাই বাকি স্যার আপনি একটা সেকেন্ড দিতে স্যার 5টা ম্যাথ দিয়ে স্যার, ওই আর আর সি এর স্যার আপনি বলছেন স্লাইডটা বড়, তো এই হিসেবে 2 মান করে স্যার 5টা ম্যাথ দিয়ে স্যার আমরা করব স্যার। তাই আর আর সি এর ম্যাথ স্যার। আচ্ছা দেখেন, এই এখন এটা হচ্ছে লাস্ট স্লাইড। সেটা হচ্ছে যে আপনি একটা টেক্সটাইল একটা ম্যাটেরিয়াল নিলেন, এটার ক্ষেত্রে রিগেইন আপনার কেমন ইফেক্ট ফেলতে পারে, এর জন্য কিছু ফ্যাক্টর কাজ করে। ফার্স্ট হচ্ছে টাইম। আপনি জানেন টাইম হচ্ছে একটা ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, যে আপনি যতক্ষণ টাইম রাখবেন। এখন আপনি যদি বেশি সময় রাখেন তাহলে কি রিগেইন বেশি হতে পারে, কম সময় রাখলে রিগেইন কম হতে পারে। টেম্পারেচার একটা ফ্যাক্ট। এরপর আরএস নিয়ে মতো অলরেডি আপনি লেখাপড়া করলাম, আরএস একটা ফ্যাক্ট। এরপর প্রিভিয়াস হিস্টরি অফ দ্য ম্যাটেরিয়াল, এটা একটা ফ্যাক্ট, আর টাইপ অফ দ্য ম্যাটেরিয়াল, এটা একটা ফ্যাক্ট। তো আমরা হচ্ছে আজকে এগুলো ডিটেইলসে যাব না, আমরা পরের দিন এগুলো ডিটেইলসে করব, ঠিক আছে? তাহলে ফ্যাক্টরস কয়টা? 5টা। একটা টাইম, টেম্পারেচার, রিলেটিভ হিউমিডিটি, প্রিভিয়াস হিস্টরি অফ দ্য ম্যাটেরিয়াল, আর হচ্ছে টাইপ অফ ম্যাটেরিয়াল। কারণ আমরা দেখলাম যে কটনের ক্ষেত্রে ময়েশ্চার রিগেইন যা ওগুলো কিন্তু একই রকম না, তার মানে কি ম্যাটেরিয়ালগুলো বেড়ে করতেছে। আবার প্রিভিয়াস হিস্টরি, আপনি সাপোজ একটা ম্যাটেরিয়ালের মধ্যে তৈলাক্ততা বেশি হয়, আপনি তেলটা মনে করেন রিমুভ করে ফেলেন, আপনার কি ওয়েট প্রসেস তো মনে করছেন, তাই না? জি স্যার। ডাইং সম্পর্কে ধারণা আছে? প্রি ট্রিটমেন্ট পয়েন্টলি হ্যাঁ স্কোরিং করছেন। স্কোরিং কি করে? স্কোরিং একটা তেল চর্বি রিমুভ করে। কেন করে? কারণ হচ্ছে যাতে হচ্ছে আপনার অ্যাবজর্পশনটা বেশি হয়, পানি যদি বেশি শোষণ করে। তার মানে প্রিভিয়াস হিস্টরি অফ দ্য ম্যাটেরিয়াল গুলো বোঝাচ্ছি যে আগে একটা ম্যাটেরিয়াল ছিল যেটাতে মনে করেন ফ্যাট, অয়েল, ওয়াক্স এগুলো ছিল, আপনি এগুলো যখন রিমুভ করে নেবেন তখন তার অবশ্যই অ্যাবজর্পশনটা বেশি হবে। তাহলে আগে কি ছিল? কম ছিল। এইটা হচ্ছে কি রিগেইনের একটা ফ্যাক্টর হিসেবে কাজ করবে। বুঝাতে পারছি? আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা তাহলে এখন এই দিক থেকে একটু রিক্যাপ করি। স্ট্যান্ডার্ড টেস্টিং অ্যাটমসফিয়ার এটা আমরা দেখলাম। এরপর হচ্ছে রিলেটিভ হিউমিডিটি কি জিনিস এবং অ্যাবসলিউট হিউমিডিটি এটা আবার কি জিনিস সেটা দেখলাম। তারপর কি দেখলাম যে ময়েশ্চার রিগেইন কিছু জানা আছে আমার, আমি এখান থেকে সূত্রের মধ্যে ময়েশ্চার কন্টেন্ট বের করতে পারি। এরপর আমরা দেখলাম যে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যে ময়েশ্চার রিগেইন এবং ময়েশ্চার কন্টেন্টের মধ্যে একটা সম্পর্ক, যেটাকে ইকুয়েশনের মাধ্যমে দেখানো হয়েছে। এবং এখানে ইকুয়েশন টোটাল ওরা দুইটা বের করছে। কেউ যদি অর্ধেক করে রাখেন তাহলে অর্ধেক মার্কস, তার মানে এখানে আপনাকে দুইটাই বের করে দেখাইতে হবে। ওকে, এরপর ময়েশ্চার কন্টেন্ট কি জিনিস এবং ময়েশ্চার রিগেইন কি জিনিস এটা দেখলাম। আর এটা হচ্ছে আপনাদের সৌজন্য স্লাইড, ঠিক আছে? ভিডিও ভিডিও